নমস্কার। গল্প বৈঠকির গল্পের আসরে আবার সবাইকে স্বাগতম। আজকের গল্প ভৈরব, লিখেছেন মানবেন্দ্র পাল। শুরু হচ্ছে আজকের গল্প ভৈরব। ছোটনাগপুরের পাহাড় ঘেরা এই ছোট্ট জায়গাটা সেদিন যেন ধূসর সন্ধ্যা কেমন একরকম গা ছমছম করা রহস্যময় রোমাঞ্চ নিয়ে নেমে এসেছিল। এমনটা অন্যদিন হয় না। অন্যদিনও এই সময় ধৈর্যটিবাবু সর্বাঙ্গে গরম চাদর জড়িয়ে, হাতে দস্তানা পরে, টাক মাথার উপর মাংকি ক্যাপ চাপিয়ে লাঠি ঠুকঠুক করে এসে বসেন। এখন সবে অক্টোবরের মাঝামাঝি, শীত পড়েনি, পড়ব করছে। এখনই ওই কচি শীতের বিরুদ্ধেই ধৈর্যটিবাবুর এই রণসাজ। তার এই শীত বস্ত্রের বর্ম দেখে মহিতোষ মজুমদারের স্ত্রী হাসেন, কিন্তু যাকে নিয়ে হাসি ঠাট্টা তিনি নির্বিকার। তার কোনো লাজ সংকোচ নেই। মহিতোষবাবু একসময় পুলিশ অফিসার ছিলেন, অসময়ে চাকরি ছেড়ে এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন। তার পুলিশি জীবনের নানা ঘটনা শুনতে ধৈর্যটিবাবু ভালোবাসেন। সেই লোভে এই কদিন ধরে রোজ সন্ধ্যাবেলা উনি এখানে আসেন। কেন যে মহিতোষবাবু পুলিশের চাকরির মতো লোভনীয় কাজ রিটায়ার করার আগেই ছেড়ে দিয়েছিলেন, সে কথা একমাত্র বাড়ির লোক ছাড়া আর কাউকে বলেননি। কেননা বললেও তা কেউ বিশ্বাস করবে না। শুধু চাকরি ছাড়াই নয়, একেবারে দেশ ছাড়া হতে হয়েছিল। এখানে উনি এসেছেন মাস 6 হলো। শান্ত নিরিবিলি জায়গা। কেননা শহর বলতে যা বোঝায় তা এখান থেকে ক্রোশখানেক দূরে। মহিতোষবাবুর বাংলোর অল্প দূরে একটা পুরনো দোতলা বাড়ি। এই একটাই দোতলা বাড়ি, ওপরের জানলাগুলো সবসময় বন্ধ। একতলায় লোক থাকে, তারা বাঙালি নয়, মিশুকেও নয়। কিন্তু কয়েকদিন হলো ধৈর্যটিবাবু নামে বৃদ্ধ ভদ্রলোকটি ওই বাড়িতে এসেছেন। তিনি নিজেই এসে মহিতোষবাবুর সঙ্গে আলাপ করেছেন। উনি অবশ্য সকালের দিকে আসেন না, বিকেলেও শীতের ভয়ে বড় একটা দূরে কোথাও যান না। ঠান্ডার ধাত, গলা বসে যায়। তবু বিদেশে এই বাঙালি অতিথিকে পেয়ে মহিতোষবাবু এবং তার স্ত্রী খুব খুশি। স্বামী স্ত্রী ছাড়া এ বাড়িতে আর একজন আছে, তার নাম লক্ষণ। লম্বা চওড়া, যাকে বলে দশাশই চেহারা তার। কুচকুচে কালো রং আর পাথরের মতো বোবা। কাজ করে অসুরের মতো। ভোরবেলা আসে, কাজ করে রাতের খাবার নিয়ে চলে যায় নদীর ওপারে। ধৈর্যটিবাবু ওকে প্রথম দেখেই আঁতকে উঠেছিলেন। ফিসফিস করে বলেছিলেন, ওই লোকটার কাছ থেকে সাবধান থাকবেন মশাই। আমি বলছি, ও মানুষ খুন করতে পারে। এ কথা শুনে মহিতোষবাবুর স্ত্রী শিউরে উঠেছিলেন। কিন্তু এক সময়ের দোর্দণ্ড প্রতাপ। মহিতোষবাবু ভয় পাননি। ভয় পেয়েই বা কি করবেন? সন্দেহ করে না হয় ছাড়িয়ে দিলেন। তারপর লোক কোথায় পাবেন? রোজ সন্ধ্যাবেলা ধৈর্যটিবাবু এসে মহিতোষবাবুর কাছে তার পুলিশি জীবনের যত খুন খারাপির গল্প ছেলে মানুষের মতো শোনেন। লন্ঠনের আলো থেকে চোখ আড়াল করবার জন্য উনি একটা কিছু বই কিংবা কাগজ চিমনির গায়ে ঠেকিয়ে রাখেন। একটা ঘটনা বলা শেষ হয়ে গেলে উনি নাকে কেমন একটা ঘোঁত শব্দ করেন, অর্থাৎ ঘটনাটা তার পছন্দ হলো না, অন্য ঘটনা শুনতে চান। যেন তিনি কোনো বিশেষ ঘটনা খুঁজে বেড়াচ্ছেন। সময়ে সময়ে মহিতোষবাবুর মনে হতো ধৈর্যটিবাবু হয়তো বা কোনো ছদ্মবেশী লোক, প্লট খুঁজে বেড়াচ্ছেন। শেষে আজ মহিতোষবাবু তার জীবনের সেই একান্ত গোপনীয় রহস্যময় কাহিনীটি বলতে শুরু করলেন, যে কাহিনীর নায়ক দুটি স্কুলের ছাত্র, মহিতোষ আর ভৈরব। কাহিনী শুরু করবার সঙ্গে সঙ্গেই কেমন যেন কতকগুলো অশুভ লক্ষণ দেখা দিল। দেওয়ালে একটা ছবি টাঙানো ছিল, সেটা হঠাৎ ঝনঝন করে পড়ে ভেঙে গেল। এই সন্ধেবেলায় বাড়ির ছাদে কি একটা পাখি বিশ্রী শব্দে ডেকে উঠল। সে ডাক শুনে মহিতোষবাবুর মতো লোকও চমকে উঠলেন। তারপরে মনে হলো যেন প্রচণ্ড ঝড় উঠেছে। তিনি জানলার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু কালি ঢালা অন্ধকার আকাশ ছাড়া ঝড়ের কোনো লক্ষণই দেখতে পেলেন না। এসব কি হচ্ছে?
মনে মনে মহিতোষবাবু যেন নিজেকেই প্রশ্ন করলেন, কিন্তু প্রকাশ্যে কিছু বললেন না। নিজেকে একটু গুছিয়ে নিয়ে তিনি গল্প বলতে শুরু করলেন। ভৈরব ছিল তার স্কুলের বন্ধু, একই সঙ্গে পড়তেন তারা। কতই বা বয়স তখন হবে, 13-14। ভৈরব ছিল একটু অদ্ভুত প্রকৃতির, তার স্বভাবের সঙ্গে মহিতোষের স্বভাবের কোনো মিল ছিল না। তবু ভৈরব কেন যে মহিতোষকে খুব ভালোবাসত তার কারণ অজানা। পড়াশোনায় ভৈরবের মন ছিল না। ওই বয়সেই সে টুকটাক ঝাড়ফুঁক শেখার জন্য গ্রামে গ্রামে ঘুরত, ওঝাদের বাড়ি গিয়ে বসে থাকত। সে ওঝারা সাপের ওঝা নয়, ভূত ছাড়াবার ওঝা। ওর চেহারাটাও ছিল তেমনি, কালো সন্ডা মার্কা, ছোট করে কাটা চুল। সে চুলে কখনো তেল পড়তো না। তার চোখ দুটো ছিল পাথরের চোখের মতো নিষ্প্রাণ। ওই চোখের দিকে তাকিয়ে মাস্টার মশাইরা পর্যন্ত ওর সঙ্গে কথা বলতে পারতেন না। এমন ছেলেকে কেউ ভালোবাসতে পারে? মহিতোষও পারতেন না। কিন্তু ছুটির পর ভৈরব একরকম জোর করে মহিতোষকে টেনে নিয়ে যেত নির্জন জায়গায়, বিশেষ করে শ্মশান কিংবা কবরখানায়। সেখানে বসে ও যেসব কথা মহিতোষকে শোনাতো তাতে বেচারি মহিতোষের রক্ত জল হয়ে যেত। যেন বলতো ও নাকি ভূত নামাতে প্রায় শিখেই ফেলেছে। অমুক গ্রামের অমুক ওঝা ওর গুরু। একদিন বলল খুব ইচ্ছে করে তিব্বত যেতে, ওখানকার লামারা নাকি প্রেত সিদ্ধ। মহিভাই চ না, তোতে আমাতে একবার তিব্বত ঘুরে আসি। শোনো কথা, তিব্বত যেন এপাড়া আর ওপাড়া, শুধু গিয়েই কদিন থেকে ফিরে আসা। চল না মহি, পড়াশুনো শিখে ভালো ছেলে হয়ে বাড়ি বসে বসে কি করবি? তার চেয়ে যদি প্রেত সিদ্ধ হতে পারিস তাহলে দুনিয়ার সব কিছু চলে আসবে তোর হাতের মুঠোয়। এসব কথায় মহিতোষ সাড়া দিতে পারতেন না। ভৈরবের হাত থেকে নিস্তার পাবার জন্য শেষ পর্যন্ত এড়িয়ে যেতে লাগলো। ছুটি হতে না হতেই তিনি ছুটে বাড়ি পালিয়ে আসতেন। একদিন ভৈরব মহিতোষকে একা পেয়ে ওর হাতটা শক্ত করে চেপে ধরল। ওর ডান হাতে একটা বাড়তি ছোট আঙুল ছিল, সেটা আবার ছুরির ফলার মতো বাঁকা, দেখলে গা শিউরে উঠত। সেই বেঁটে আঙুলটার তীক্ষ্ণ নখ দিয়ে মহিতোষের হাতে দাগ কেটে দিয়ে বলতো, কিরে, আমায় এড়িয়ে যাচ্ছিস? কিন্তু মনে রাখিস, আমায় দূরে ঠেলে দিলেও আমার হাত থেকে নিষ্কৃতি পাবি না। আমি তোকে কাছে টানবই টানবো। ছেড়ে দে ভাই, আমায় ছেড়ে দে। বলে কোনো রকমে সেদিন মহিতোষ ওর হাত ছাড়িয়ে পালিয়ে যেত। আবার একদিন পাকড়াও করেছিল ভৈরব। বলেছিল, তুই না যাস, আমি একাই তিব্বত যাব। সেখানে যদি মরেও যাই তবু তোকে দেখা দেবই। আমার গুরু বলে, প্রেতাত্মা খুব ইচ্ছে করলে দেহ ধারণ করে কিছুক্ষণের জন্য দেখা দিতে পারে, তবে তার জন্য আত্মাকে প্রচণ্ড কষ্ট পেতে হয়, মুক্তিও আটকে যায়। তা যায় যা, তবু তোর সঙ্গে দেখা করতে আসবই আসবো। এই পর্যন্ত বলে ভৈরব একটু থেমেছিল। তারপর বলেছিল, তবে একটা কথা, দেখা করতে এলে তুই যদি আমায় অপমান করিস, আমায় তাড়িয়ে দিস, তাহলে বন্ধু হলেও খাতির করব না, তোকে মেরে আমার সঙ্গী করে নেব। মহিতোষ তখন ভয়ে থরথর করে কাঁপছেন। বলল, কথা দে, দেখা দিলে কাছে ডাকবি। নিষ্কৃতি পাবার জন্য মহিতোষ তাড়াতাড়ি বলেছিল, এক্ষুনি মরাটার কথা কেন ভাই, এখনো ঢের সময় আছে। ভৈরব দাঁতের ফাঁকে হেসে বলেছিল, তা আছে, কিন্তু ওই আর কি, যদি কথা বললাম। বল, দেখা করতে এলে ফিরিয়ে দিবি না তো? না, প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। আমায় তখন দেখলে চিনতে পারবি তো? ডান হাতে এই আঙুল। বলে ডান হাতটা মুখের কাছে তুলে ধরেছিল। অমনি ওর ওই খুদে আঙুলটা তীর করে কাঁপতে লেগেছিল। আর এই কপালের বাদিকে কাটা দাগটা মনে থাকবে তো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, থাকবে, খুব খুব থাকবে। বলে কোনো রকমে পালিয়ে এসেছিল। এরপর হঠাৎই একদিন ভৈরব বাড়ি থেকে নিরুদ্দেশ, তার আর খোঁজ পাওয়া গেল না। হঠাৎ ঘরের মধ্যে একরকম ছুটেই ঢুকলেন মহিতোষ বাবুর স্ত্রী। তার মুখে চোখে ভয়ের ছাপ। ছাদে একটা কিছু শব্দ হচ্ছে। মহিতোষ বাবুও চমকে উঠলেন। ছাদে শব্দ? হ্যাঁ,
শোনো। মৈতোষবাবুও কান পাতলেন। খুব মৃদু একটা শব্দ, কে যেন ছাদে ঘুরে বেড়াচ্ছে। মৈতোষবাবু ঘর থেকে বেরিয়ে এসে অন্ধকারে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, ছাদে কে? ও ছাদে কে? উত্তর পেলেন না। শব্দটা থেমে গেল। একটু পরে লক্ষণ এসে দাঁড়ালো। সে জানালো ছাদে একটা খারাপ ধরনের পাখি বসেছিল, সেটাকেও তাড়াতে গিয়েছিল। ও, তবু ভালো। পরক্ষণেই মৈতোষবাবু ভাববেন, তাই বা কেন? এতদিন পর হঠাৎ খারাপ পাখি কোথা থেকে এলো? এত যে কাণ্ড হচ্ছে, পরম ধৈর্যবান শ্রোতাটির মধ্যে কিন্তু কোনো চাঞ্চল্য নেই। সেই যে অন্ধকারে মুখ আড়াল করে গল্প শুনে যাচ্ছেন, টু শব্দটি নেই। বোধহয় ঘটনাটা তার ভালোই লাগছে। তারপর অনেক বছর কেটে গেছে। মৈতোষবাবু আবার তার কাহিনী শুরু করলেন। ভৈরবের কথা ভুলেই গিয়েছিলেন। তখন তিনি কলকাতার কাছাকাছি এক জায়গায় থানার ওসি। একদিন একটা মার্ডার কেস এলো। মৈতোষবাবু লাশ দেখলেন। প্রবল আক্রোশে কেউ লোকটাকে একেবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমন তো কত লাশই দেখেছেন তিনি, কিন্তু কেন যে এই মৃতদেহটা দেখে থমকে গিয়েছিলেন তা বুঝতে একটু সময় লেগেছিল। মৃতের বয়স বছর 52-53, কালো কুচকুচে রং। এই বয়সেও পেশল চেহারা, নাক থ্যাবড়া, মুখটা যেন চেনা চেনা লাগলো। তারপর ডান হাতে 6টা আঙুল দেখেই মৈতোষবাবু চমকে উঠলেন। আঙুলটা আবার ছুরির ফলার মতো বাঁকা। কপালে রক্তটা মুছত। হুকুম দিয়েছিলেন একজন কনস্টেবলকে। রক্তের ছাপ মুছে ফেলতেই দেখা গেল কাটা দাগটা। বুঝতে বাকি রইল না এ তার সেই ছোটবেলাকার ক্লাস ফ্রেন্ড ভৈরব। জানা গেল ও নাকি এ অঞ্চলে এক কুখ্যাত সমাজ বিরোধী। নিজেদের মধ্যে রেষারেষির জন্যেই প্রাণ হারিয়েছে। ভৈরব যে তার চেনা, মৈতোষবাবু তা প্রকাশ করলেন না। লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে বাসায় ফিরে এলেন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, একদিন যে প্রেত সিদ্ধ হবার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত সে হয়ে গেল কিনা ডার্ক সাইটে সমাজ বিরোধী। যাই হোক, এই খুনের তদন্তের ভার পড়েছিল মৈতোষবাবুর উপরেই। কোথায় কোথায় ভৈরব থাকতো, তার দলে আর কে কে আছে, কেই বা ওকে খুন করলো, তদন্ত শুরু করতে হলো। কিন্তু বিশেষ কোনো ক্লু পাওয়া গেল না। তাছাড়া এইসব সমাজ বিরোধীদের খুনের কেস নিয়ে মাথা ঘামাবার ইচ্ছেও তার বিশেষ ছিল না। কেসটা ক্রমে ধামাচাপা পড়ে যাচ্ছিল। ঠিক সেই সময় তার জীবনে একটা মারাত্মক ঘটনা ঘটতে শুরু করলো। একদিন রাত বেশ গভীর, নিস্তব্ধ অঞ্চলটা। মনে হলো কে যেন দরজায় টোকা দিচ্ছে, ঠুকঠুক ঠুকঠুক করে। ঘুম ভেঙে গেল মহিতোষের, কিন্তু কিছু আর শোনা গেল না। ভাবলেন বোধহয় স্বপ্ন দেখেছেন। পাশ ফিরে চোখ বুজলেন, কিন্তু একটু পরেই আবার সেই শব্দ। এবার বিছানায় উঠে বসেই হাঁকলেন, কে কে কে? উত্তর নেই। 5 মিনিট পর আবার সেই শব্দ, এবার জোরে জোরে। মৈতোষবাবু উঠতে যাচ্ছিলেন, ওর স্ত্রী বাধা দিলেন। মৈতোষবাবু হচ্ছেন পুলিশ অফিসার, এত অল্পে ভয় পেলে কি তার চলে? দাঁড়াও দেখি বলে উঠে আলমারি খুলে রিভলভারটা নিয়ে দরজা খুলতে গেলেন। আর ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলের গলা শোনা গেল, মহি, আমি এসেছি, খুব দরকার রে, মহি, আমি এসেছি রে, খুব দরকার। গলার স্বর শুনে মৈতোষবাবু অবাক, যেন অনেকদিন আগের খুব চেনা গলার স্বরটা। তাড়াতাড়ি দরজা খুললেন, কিন্তু কেউ কোথাও নেই। মৈতোষবাবুর বাড়ির সামনে সরু একফালি প্যাসেজ আছে। প্যাসেজটা গিয়ে পড়েছে বড় রাস্তায়। এই প্যাসেজ দিয়েই যাওয়া আসা করতে হয়। দরজার সামনে কেউ নেই দেখে মৈতোষবাবু প্যাসেজের উপর টর্চ ফেললেন। দেখলেন সেখানে একটা লোক দাঁড়িয়ে, খালি গা, পরনে একটা লুঙ্গি।
মাথায় ফেটি বাঁধা, মুখটা রক্তে জবজব করছে। এ আবার কে? এত রাত্রে এখানে কেন? পুলিশের লোক বলে লোকটা কি নালিশ জানাতে এসেছে? তাকে কিছু বলতে যাবেন, স্পষ্ট দেখলেন লোকটা হাতে ইশারায় তাকে ডাকছেন। মৈতোষবাবু রিভলভারটা শক্ত করে ধরে এগিয়ে গেলেন একেবারে ওর 3 ফুটের মধ্যে। সঙ্গে সঙ্গে এক চাঙড় বরফ যেন তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল, হাত পা অসাড় হয়ে এলো। কে? এ তো ভৈরব, সে যে খুন হয়েছিল, যার খুনের কিনারা এখনো হয়নি। আশ্চর্য, সে কি করে? পরক্ষণে দেখলেন ও এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, হাতে ইশারায় কেবলই ডাকছে, যেন এসো, আমার সঙ্গে এসো, এই বলতে চাইছে। মন্ত্রমুগ্ধের মতো তিনি ওর পিছনে পিছনে চললেন। ও গলি থেকে পথে নামল। রাস্তা নির্জন, অন্ধকার। আগে আগে চলছে ভৈরবের ছায়ামূর্তি, পেছনে মৈতোষবাবু। মাঝে মাঝেই সে পিছন ফিরে দাঁড়াচ্ছে আর ইশারায় ডাকছে। ও কোথায়, কি উদ্দেশ্যে ডেকে নিয়ে যাচ্ছে কে জানে। মৈতোষবাবু চলেছেন তো চলেছেনই, একটা কথাই শুধু ওর মনে পড়ছে। দরজা ঠেলবার সময়ে ছোট্ট ছেলের গলায় ভৈরব বলেছিল, খুব দরকার। কিসের দরকার? তবে কি ওর খুনির কাছে নিয়ে যেতে চায়? এ কথাটা মনে হতেই মৈতোষবাবু খুব ভয় পেলেন। এভাবে একা যাওয়া তার উচিত হচ্ছে কি? তখনই তিনি ফিরে যেতে চাইলেন, কিন্তু ঠিক কোথায় এসে পড়েছেন তা বুঝতে পারলেন না। তার মাথাটা ঝিমঝিম করে উঠল, পা দুটো যেন অসাড় হয়ে এলো। তিনি আর হাঁটতে পারলেন না, ফুটপাতের উপরেই বসে পড়লেন। জ্ঞান ফিরে এলো ভোরবেলায়, তখন একটা ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে এলেন। এই পর্যন্ত বলে মৈতোষবাবু থামলেন। ধৈর্যটিবাবু সেই যে শীতের ভয়ে অন্ধকারে মুখ লুকিয়ে গুটিসুটি আধশোয়া হয়েছিলেন, তেমনি রয়েছেন, সারা শব্দ নেই। ঘরের মধ্যে কেমন একটা অস্বস্তিকর হাওয়া থমথম করছে। বাইরে কতকগুলো কুকুর যেন এই বাড়িটাকে লক্ষ্য করেই ক্রমাগত ঘেউ ঘেউ করে ডেকে চলেছে। ঘরে এই মুহূর্তে মৈতোষবাবু আর ধৈর্যটিবাবু ছাড়া অন্য কেউ নেই। তবে কেন কুকুরগুলো এইভাবে? না, ঘরে আর একজন এখন নিঃশব্দে এসে দরজার চৌকাঠে দাঁড়িয়ে মৈতোষবাবুর কথা শুনছে। কেউ তা খেয়াল করেনি। কে? ও, লক্ষণ। মৈতোষবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দে তো বাবা, জানলাগুলো বন্ধ করে দে, বড্ড ঠান্ডা বাতাস আসছে। লক্ষণ কোনো উত্তর দিল না। দৈত্যের মতো বিরাট চেহারা নিয়ে ধূপ ধূপ করে পায়ের শব্দ তুলে জানলা দরজাগুলো বন্ধ করে দিয়ে ভিতরে চলে গেল। তারপর, কি মশাই, ঘুমিয়ে পড়লেন নাকি? বলে যান। মুখ না তুলেই কব চড়ানো স্বরে সংক্ষিপ্ত উত্তর দিলেন ধৈর্যটিবাবু। তারপর থেকে প্রায় রাত দুপুরে দরজায় শব্দ। মৈতোষবাবুকে উঠতে হতো। দেখতেন দরজার বাইরে ভৈরব দাঁড়িয়ে। একদিন বিরক্ত হয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিতে গিয়েছিলেন। উফ, ভৈরবের সে কি রাগ, কি দৃষ্টি, চোখ দুটো যেন হলদে বোতামের মতো, অভিব্যক্তি শূন্য অথচ ভয়ঙ্কর। মনে হচ্ছিল তক্ষুনি বুঝি মৈতোষের উপর ঝাঁপিয়ে পড়ে ওর 6টা আঙুল দিয়ে টুটি চেপে ধরবে। বাধ্য হয়ে মৈতোষবাবুকে বাড়ি বদলাতে হলো। কিন্তু সেখানেও ভৈরব হাজির। এমনি করে যেখানেই যান ভৈরবের হাত থেকে নিষ্কৃতি পান না। একদিন তো সবে সন্ধ্যাবেলা, লোডশেডিং, বাড়ি ফিরেছেন মৈতোষবাবু, দেখলেন গলির মুখে ভৈরব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে। এখন আর নাম ধরে ডাকে না, শুধু ওর সেই ভয়ঙ্কর হলুদ বোতামের মতো চোখ দিয়ে যেন গিলতে আসে। তাই শেষ পর্যন্ত বলতে পারেন একেবারে দেশ ছেড়ে পালিয়ে এসেছি। কি বলবো মশাই, ভৈরবের ভয়ে রাতে ঘুমোতে পারতাম না। এখানে এসে মনে হচ্ছে নিস্তার পেয়েছি।
গল্প আমার এখানেই শেষ বলে মহিতোষবাবু একটা সিগারেট ধরালেন। আরামে একটা সুখ টান দিয়ে বললেন, এসব কথা কাউকে বলিনি, বলতে চাই না, বললেও কেউ বিশ্বাস করবে না। নিহাত আপনি। কথা শেষ হলো না মহিতোষবাবু। তার মনে হলো ঘরটা যেন হঠাৎ কুয়াশায় ভরে উঠেছে। এ কি, এত কুয়াশা কোত্থেকে এলো? জানলাগুলো সব বন্ধ। এমনি সময় সেই কুয়াশার মধ্য থেকে ধৈর্যটিবাবু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। হলদে বোতামের মতো দুটো চোখ কুয়াশার ভেতরেই ধিক ধিক করে জ্বলছে। একটানে খুলে ফেললেন হাতের দস্তানা। লন্ঠনের ঘোলাটে আলোয় দেখা গেল শীর্ণ একটা হাত ক্রমশ এগিয়ে আসছে। সেই হাতে 6টা আঙুল, ছুরির ফলার মতো। অতিরিক্ত সেই আঙুলটা কাঁপছে তীর করে। আতঙ্কে চিৎকার করে উঠলেন মহিতোষবাবু। কিন্তু কুয়াশায় দম বন্ধ হয়ে গেল। দুদিন পর সুস্থ হয়ে উঠলেন মহিতোষবাবু। কি যে ঘটেছিল কিছুই বুঝে উঠতে পারলেন না। জানলেন সেই রাত্রে লক্ষণই ডাক্তার ডেকে এনে তাকে বাঁচায়। কিন্তু ধৈর্যটিবাবুরও আর পাত্তা পাওয়া যায়নি। সেদিন বিকালে সেই দোতলা বাড়িতে ধৈর্যটিবাবুর খোঁজ নিতে গেলেন মহিতোষবাবু। অবাঙালি বৃদ্ধ একজন বললেন, দুদিন আগে হঠাৎ ভোরবেলায় সেই বাঙালিবাবু চলে গেছেন। তিনি এদের কেউ নন, চিনতেনও না। কলকাতা থেকে নাকি এসেছিলেন কয়েকদিনের জন্য। কোথাও থাকবার জায়গা পাচ্ছিলেন না বলে বাইরের ঘরটা ভাড়া নিয়েছিলেন। মহিতোষবাবু স্তম্ভিত হয়ে গেলেন।